আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানীর খিলক্ষেত এলাকায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। ধর্ষণের শিকার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘটনা আনুমানিক রাত 12টা। খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রাখা হয়েছে এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল খিলক্ষেত থানা পুলিশ। এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরাও। এদিকে খিলক্ষেতের ছোট্ট শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর মা জানান, খেলার সময় বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ। বাসা আসার পরে আমি বলতেছি শুয়ে রইছো কেন, পরে উঠছে মেয়েটা। উঠার পরে আমারে বলতেছে আম্মু আমারে যান বাসায় নিয়ে গেছে। আমি কি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে, আমার খারাপ কাজ হয়েছে। কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পরে আমি কুর্মিতলা আসছি। আসার পরে এখানে দেখে ওনারা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ওই যুবক। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই শিশুটিকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে মারধর করে এবং পুলিশে সোপর্দ করে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে বাবর আলী নামের এক যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার উপজেলার সূর্যের খামার গ্রামে এ ঘটনা ঘটে। দেশে ফিরেছে অতিরিক্ত অর্থ আয়ের আশায় দুবাই থেকে মিয়ানমারে মানব পাচার হওয়া 18 বাংলাদেশি। বুধবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তারা। পাচার হওয়া বাংলাদেশিরা মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন দীর্ঘ 8 মাস। জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করানোর পাশাপাশি টার্গেট পূরণ করতে না পারলে দেয়া হতো কঠিন সাজা। ভুক্তভোগীদের পরিবার, এনজিও সংস্থা ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চেষ্টায় বন্দিদশা থেকে মুক্তি পেল তারা। মিয়ানমারের একটা নদীতে নিয়ে আটক করে রাখছে। 16-17 ঘন্টা কাজ করাইতো। এরা গেমিংসের কাম করাইতো, একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। প্রতিনিয়ত ইলেকট্রিক শর্ট দিত, খাবারের ভিতরে পোক দিত। ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। ভোরে যশোর বেনাপোল মহাসড়কে উপজেলার নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি মহাসড়কের লক্ষ্মীপুর দেবাডাঙ্গি এলাকায় ট্রাক ও স্থানীয় যান পাগলু সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। এ সময় শিশুসহ আরও 9 জন আহত হয়। নিহতরা হলেন উপজেলার জয়ন্ত রায় ও আরফান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ বিক্রি হচ্ছে 29 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট।
সকাল 8টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, ট্রেনের অগ্রিম টিকিট তো শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে, তো অনলাইনে কি সবাই টিকিট কিনতে পারছে কিনা ঠিক মতো, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সাদিয়া, ঈদ যাত্রায় আসলে ট্রেনের টিকিট মানে কিন্তু সোনার হরিণ। আমরা যেটি দেখেছি গত 2 বছর ধরে শতভাগ ঈদের অগ্রিম টিকিট আসলে অনলাইনে বিক্রি হচ্ছে। আমরা ট্রেন স্টেশনে এসে যে চিত্রটি দেখছি আপনাকে একটু দেখাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো স্টেশন কিন্তু একেবারেই ফাঁকা। আসলে যাত্রী তেমন একটা নেই বললে চলে, বিশেষ করে যারা ঈদ যাত্রী তারা আসলে স্টেশনে তেমন একটা নেই। কয়েকজন এসেছিলেন, আমি কথা বলেছি, তারা যেটি বলছেন অনলাইনে আসলে টিকিট দেওয়ার ক্ষেত্রে সুবিধা যেমন হয়েছে অসুবিধাও তেমন হয়েছে। তারা যেটি বলছেন যে অনলাইনে টিকিট সার্কুলার দেওয়ার পর থেকেই আসলে কিছু সময়ের মধ্যেই শতভাগ টিকিট বিক্রি হয়ে যায়, বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পান না। আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালের যে চিত্র আমরা দেখেছি সকাল 8টা থেকে যখন টিকিট বিক্রি শুরু হয়, 8টা থেকে 8টা 30-এর মধ্যে 1 থেকে 1.5 কোটি মানুষ এই টিকিট সংগ্রহের জন্য তারা অনলাইনে আবেদন করেন এবং রেল স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতিদিন 35,000 থেকে কিছু বেশি টিকিট তারা বিক্রি করতে পারছেন বা তাদের সেই সক্ষমতা রয়েছে। আপনি নিশ্চয়ই এই যে চিত্রটা 35,000-এর সামান্য কিছু বেশি টিকিটের বিপরীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যখন একটা সার্ভারে বা অনলাইনে আবেদন করে তখন স্বাভাবিকভাবে সেখানে কিছু জটিলতা তৈরি হয় এবং বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পান না, সেটি যাত্রীরা আমাদেরকে জানাচ্ছেন। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলেছি স্টেশনে এসে, যারা আসলে অনলাইনে টিকিটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসলে তারা জানেন না। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের সকল মানুষ কিন্তু অনলাইন বা ইন্টারনেট এই বিষয়ে সবাই কিন্তু অবগত নন। তারা যেটি বলছেন যে তারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তারা জানেন না, তবে কিভাবে তারা ঈদ যাত্রায় তাদের গ্রামের বাড়িতে যাবেন সে বিষয়ে কিন্তু তারা শঙ্কিত। তারা স্টেশনে এসেছিলেন, এসে খোঁজখবর নিয়েছেন এবং স্টেশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা তাদেরকে বলেছেন অনলাইনে টিকিট কাটতে। আপনাকে একটু জানিয়ে রাখি, আগে যেমন এই এলাকায় এই সময়ে 2 দিন আগে থেকে 1 দিন আগে থেকে যাত্রীরা অপেক্ষা করতো, সেই অপেক্ষার চিত্র বা সেই লাইন হয়তো নেই, তবে সেই দীর্ঘ লাইন কিন্তু অনলাইনে এখনও রয়েছে, সেখানেও কিন্তু ভোগান্তি রয়েছে। এছাড়া আপনাকে একটু আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখন কিন্তু বাসের টিকিটগুলোও কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রিন লাইন, অ্যানা, হানিফ যে বড় বড় বাস কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ঈদ যাত্রার টিকিটগুলো অনলাইনে বিক্রি করছে, যার কারণে কিন্তু বাস স্ট্যান্ডগুলোতেও ভিড় কম। তবে যেহেতু ঈদে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে, আরও সপ্তাহখানেক পর হয়তো বাস স্ট্যান্ডগুলোতে এবং লঞ্চ স্টেশনেও কিন্তু লঞ্চ টার্মিনালেও কিন্তু ভিড় দেখা যাবে। সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ রফিক আপনাকে। ৭১-এর অগ্নিঝরা মার্চে সম্মুখ যুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। কুমিল্লার চান্দিনায় তিনি বন্ধুবান্ধব তরুণ যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে অংশ নিতে। 14 ডিসেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স পাকিস্তানি হানাদারদের পরাজিত করে সিলেট শহর শত্রুমুক্ত করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 27 মার্চের ঘোষণা দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন এয়ার বাদল। 1971 সালের মার্চ মাস, তখন বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ ছিলেন টকবগে তরুণ। দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় এলাকায় চলে যান। আগ্রহীদের নিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি নেন। এই জাতি সবকিছু পাইছে। ভারতে গেরিলা সহ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সম্মুখ সমরেই আমরা লড়াই করছি, বাংলাদেশের অভ্যন্তরে এসে ফ্রিডম ফাইটারদের মতো লড়াই করি নাই, বুঝছেন না। আমরা সম্মুখ সমরেই লড়াই করছি, একদম রেগুলার আর্মির ব্যাটালিয়নের সাথে, ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়নের সাথে। ব্রেভো কোম্পানি, মেজর হাফিজ, তখন ক্যাপ্টেন হাফিজ ছিলেন, ওনার সাথে আমার প্লেটুন ছিল।
তারপর বিভিন্নভাবে অস্ত্র সংগ্রহ করে তার টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। পাস্ট যে ট্রেনিংগুলা ওইগুলোর উপরে ভিত্তি করেই তখন কর্নেল অলি ব্রিগেড মেজর ছিল, ক্যাপ্টেন অলি, তারপরে কমান্ডারের হয়তো আমার ব্যাটালিয়নের সিউ বা ব্রিগেড কমান্ডারের অনুমতি নিয়েই আমাকে প্ল্যাটুন কমান্ডার করা হয়। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, 44 পদাতিক ব্রিগেড কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। আর সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জিয়াউর রহমানের যে 27 মার্চের ঘোষণা, সেটাতেই আসলে জাতি বেশি উদ্বুদ্ধ হয়েছে। দলাদলি আর হানাহানি ভুলে সবার আগে দেশ, এমন প্রত্যয়ে সবাই কাজ করবে, প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। আমরা এই দেশকে মুক্ত করছি, এই দেশকে স্বাধীন করছি। আর বাদল, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 1.5 ঘন্টার ফোন আলাপের পর ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের রুশ অভিযান বন্ধে সীমিত জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে অবিলম্বে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলেও জানায় হোয়াইট হাউস। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরও ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 1.5 ঘন্টার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ সময় রাশিয়ার প্রেসিডেন্টকে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে 30 দিনের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধে সম্মত হন প্রেসিডেন্ট পুতিন। ফোন আলাপে শান্তি ও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন ট্রাম্প ও পুতিন। এ সময় উভয় নেতাই একটি স্থায়ী শান্তির মাধ্যমে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা সংঘাতের অবসান হওয়া উচিত বলে একমত হন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, উভয় পক্ষই সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির বিষয়ে কৌশলগত আলোচনা করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন দুই নেতা। বলা হয়, কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতির বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি আসবে কৌশলগত আলোচনার মাধ্যমে। মধ্যপ্রাচ্যে শিগগিরই এসব নিয়ে আলোচনা শুরু হবে বলেও জানানো হয়। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরো বিশদ পরিসরে ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন ইউক্রেনকে দুর্বল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি। ইমতিয়াজ আহমেদ, RTV। চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গেল রাত 12টার দিকে একটি ফার্নিচারের কারখানার মধ্যে এই আগুন লাগে। দ্রুতই আগুন আশেপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের 4টি কাঠের ফার্নিচারের কারখানা সহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম সুলতান হোসেন সাগর। গেল রাতে পৌরসভার CRP এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাগর পৌরসভার ডগরমোড়া এলাকার বাসিন্দা এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে ফটিকছড়ির দাঁতমারায় মোহাম্মদ রমজান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গেল রাতে উপজেলার শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে হাসান নামের আরও এক যুবক। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এই সুখবর দিয়ে গেছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত এই উপদেষ্টা জানিয়েছিলেন, আগামী অর্থ বছরের বাজেটের মধ্যে এ নিয়ে সুস্পষ্ট বিধান রাখা হচ্ছে। বেসরকারি শিক্ষকদের বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে মেটানো যায় না, কিন্তু সেটা শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পুরো তহবিলটি টেকসই করতে হলে 3 থেকে 4টি বাজেট লাগবে বলে মনে করেন তিনি।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীতে প্রকাশ্যে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এতে ভাঙন দেখা দেয়, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। ঘরবাড়ি হারানোর শঙ্কায় ৪৩টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের পরিচয়ে এই বালু ব্যবসা চলছে। এটি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি এলাকাবাসীর। কিশোরগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কালনী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের একটি প্রভাবশালী চক্র। গেল 2 মাস ধরে উপজেলার দোয়েলপুরে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙনে বিলীন হচ্ছে শত একরের বেশি ফসলি জমি। ভাঙনে ঘরবাড়ি হারানোর আতঙ্কে ৪৩টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে অবৈধ ব্যবসা চলছে। ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েও কাজ হয়নি। আমরা জমিন বাড়িঘর সম্পূর্ণ বেঙ্গলে যেতেছে, তারা না করলে আর আমরা দূরে নিব, মাটি কাটার কারণে ওই পার চলে যাইতেছে ভাঙ্গা, ওই পার আইতেছে, আমরা বাড়ি ঘর ভাঙ্গা যাইতেছে, জমি হয় এবং কি আমরা কৃষি ক্ষেত করতে পারি না। 2 হিসা গেছে, রাস্তাঘাট সব বদ্ধ হয়ে গেছে। ওখানে যে বদ্ধ আছে আমরা এই চুল মুখেমবে ডেজার মাটি কাটার কারণে আমরা বাড়ি ঘর ভাঙ্গা লাইতেছে। আমরা এই ডেজার বন্ধ করার লাগিয়া আমরা সরকারের কাছে আবেদন করতেছি। আমরা চাই আমরা বাড়ি টিকে থাকতো, আমরা গাঙ্গর মাটি না কাটতো। গরিব গাঙ্গাল মানুষ, আমরা জীবতলি আমরা কত কষ্ট করে আমরা লাগছি, আমরা জায়গাটা গুদু বলট করে দেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি। তারা এগুলা কি করে, এটা তো ওইখানের বিষয়, আমি জানি না। যে যার কে কার কি দেখে আমার বিষয়, কেডা সালা, এগুলো তো আমার দেখার বিষয় নয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আইন অনুযায়ী যে আইন আছে সেটাতে ব্যবস্থা নিব, বালু মল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ভিটেমাটি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ সহ দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিয়ে মঙ্গলবার গাজায় নতুন করে আক্রমণ শুরু করে বর্বর ইসরায়েল। এতে প্রাণ হারায় 4 শতাধিক নিরীহ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিন গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজায় নতুন করে চালানো এই আক্রমণকে কেবল মাত্র শুরু বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা আরও তীব্র হবে বলে জানান নেতানিয়াহু। ইসরায়েল নতুন করে গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি জারির পর গাজার ফিলিস্তিনিরা আবারও তাদের বাড়িঘর ও আশ্রয়স্থল ছেড়ে যাচ্ছেন। এদিকে গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডবে প্রতিক্রিয়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইসরায়েলের এ হামলায় ক্ষুব্ধ বলেও জানান তিনি। বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসে নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরে সন্তুষ্টির পর মাঠে গড়াতে চলছে এ দলের এই সিরিজ। আগামী 1 মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড এ দল। এরপর 5 ও 7 মে সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 10 মে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 14 মে থেকে। 21 মে থেকে 24 মে দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার ফুটবল। মালদ্বীপের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মাঠে নামবে ভারত। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। অবসর ভেঙে এই ম্যাচে ফিরছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি দেখছে টিম ইন্ডিয়া। তাই জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় মানোলো মার্কেজের দল। তবে প্রীতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় মালদ্বীপ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।